ভোট দিবে না এই কারণে, ওরে ভোট দিবে না এই কারণে, এটার সাথে বাস্তবায়নের কিছু নাই। কিন্তু যখন আপনি এনশিওর করছেন ফ্যামিলি কার্ড দিবেন বা কৃষি কার্ড দিবেন বা স্বাস্থ্য কার্ড দিবেন, কোনোটাই অপরাধ না, আপনি প্রতিশ্রুতি দিতেই পারেন। আবার বিনা সুদে ঋণ দিবেন, আচ্ছা, কোনোটাই আমি অপরাধ ধরছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এই প্রতিশ্রুতি যদি আপনি কিভাবে পূরণ করবেন, এটা একটা বিষয় এসে যায়। এখন রাজনৈতিক দল আজকে মনে করেন তারেক রহমান সাহেব বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন, প্রত্যেকটার সাথে কিন্তু একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। ঘুরে ফিরে সবকিছুতে টাকা লাগবে। উনি এমনও বলেছেন 4 কোটি ফ্যামিলি কার্ড, সেটার জন্য টাকা লাগবে, এটা একটা হিউজ টাকা। আমি মনে করি তার একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া খুব জরুরি। কারণ আপনি টাকাটা পাবেন কোত্থেকে, আপনি পেঁচিয়ে গুছিয়ে জটিলতা করে বললে হবে না। আমি তার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, জটিলভাবে বললে হবে না। আবার যদি বলেন যে এটা আমরা যারা সচ্ছল আছে তাদের উপরে রাজস্ব বাড়িয়ে দিব, কথার কথা বলছি, রেভিনিউ বাড়িয়ে দিব, তাহলে রেভিনিউ যারা দিবে তারা আবার ভিকটিম হবে, তাদের উপর চাপ পড়বে, তারা কিন্তু জিনিসটাকে ভালোভাবে নেবে না। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি কেন নেবে না। বাংলাদেশে আপনি দেখবেন যে মিডিয়া, আমলা এবং এই অলিগার্ক যাদেরকে আমরা বলি, এই ব্যবসায়ী কমিউনিটি, বড় কমিউনিটি, তিনটা কিন্তু একটা কম্বিনেশন হয়। এই তিনটার কম্বিনেশনে রাজনৈতিক দলগুলার ব্যাকিং এরা, চালিকা শক্তি এরা, প্রশাসনিক কাজ যারা করে তারা একটা বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই তিনটা সেক্টরকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হয়। এখন আসেন তারেক সাহেবের যদি দল বিএনপি, সেখানে কিন্তু অনেক বড় মাপের ব্যবসায়ীও বেশ কিছু নমিনেশন পেয়েছে। তো নমিনেশন যদি পেয়ে থাকে, আপনি যদি ফ্যামিলি কার্ড দিতে গিয়ে ট্যাক্স ইম্পোজ করেন, রাজস্ব বাড়াইতে চান, তারা কিন্তু ওই ভিতরে বসেই আপনার সাথে এগুলো নিয়ে বিরোধিতা করবে। ইউল বিন ট্রাবল। আমি যেটা বলছি, সুতরাং ওনাকে এখন থেকে পরিষ্কার মানুষকে বুঝাইতে হবে যে কাউকে হ্যাম্পার না করে এর ভিতর থেকে আমরা এইভাবে জিনিসটা পরিষ্কার হওয়া খুব জরুরি। তা নাহলে কিন্তু এটা শুধু কথার ফুলঝুরি থেকে যাবে। এইবার আসেন যে কি যেমন সুদবিহীন ঋণ, সুদবিহীন ঋণ যে দিবেন, যেই বলেন, তার মানে আমি আপনাকে টাকা দিব অল্প, যে ঠিক আছে 5,000, 10,000, 50,000 দিলাম, কিন্তু আপনার তো টাকাটা নাই। হয় আমি ব্যাংকে একটা সিস্টেম করবো ওদেরকে কৃষি ঋণ দিবা, কিন্তু ওদের কাছ থেকে তুমি ঋণ নিবা না, সুদ নিবা না। হ্যাঁ, সুদ নিবা না। সুদ যদি তার কাছে না নেও, এখন 1 লাখ করে যদি 50,000, 1 লাখ, 10 লাখ কৃষকদের হিউজ টাকা। এই টাকাটা কিন্তু গ্রাহকের টাকা না, এই টাকাটা কিন্তু ব্যাংকের থেকে দেয়, ব্যাংকের গ্রাহকের টাকা। কিন্তু টাকাটা যে বাইরে চলে গেল, এটার থেকে যদি ইন্টারেস্ট না নেয়, তাহলে ওই গ্রাহককে কি দিবে? ওই গ্রাহককে কি দিবে? তাইলে কি হবে, অন্য যারা বড় কর্পোরেট ব্যবসায়ী বান্য তাদেরকে যে ঋণটা দেয়, সেখানে তো ঋণের ইন্টারেস্টের রেট বাড়ায় দেবে। আলটিমেটলি কিন্তু সর্বক্ষেত্রে একটা জটিলতা, যে আপনি সুদ মুক্ত ঋণ দিবেন, সেটা রিকভার করতে, এগুলো একটা সুন্দর স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া দরকার। আর তা না হইলে এটা প্রতিশ্রুতিই থেকে যাবে। যদি প্রতিশ্রুতি থেকে যায়, বাস্তবায়ন না হয়, নির্বাচন হয়ে গেল, একটি দল ক্ষমতায় এলো, তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো না, সেক্ষেত্রে জনগণের কি করার থাকবে? না, এখানে এটা আরেকটা প্রশ্ন আপনি আনলেন, যে আমি এই যে প্রতিশ্রুতি থেকে যাবে তখন কি, এবং এই জন্য ক্লিয়ার ব্যাখ্যা দিলে কি হবে, ভোটটাকে আপনি নিশ্চিত করতে পারবেন। কিন্তু আমি এখন যে বক্তব্যটা রাখলাম, এইরকম প্রশ্ন কিন্তু জনগণের মনে আছে, যেহেতু আমরা বাইরে থাকি, আলোচনা হয়। সুতরাং আপনি উত্তর না দিতে পারলে বা না দিলে ব্যাখ্যাটা, আপনি কিন্তু নিশ্চিত না যে আপনি প্রতিশ্রুতিতে ভোট পাবেন কি না, 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি এরপরে পাশ করেও ফেলেন, ক্ষমতায় চলেও যান, আপনি তখন মেন্টালি চিন্তা করেন যে না, আমি তো বঙ্গভবনে বসে থাকবো না, গণভবনে বসে থাকবো, আমাদেরকে পাবে কে, কেউ আমাদেরকে পাবে না। এতে কি হবে, আলটিমেটলি বিরূপ প্রক্রিয়া, মানে মনোভাব হবে, এবং আপনাদেরকে মানুষ জানবে যে আপনারা মানুষকে ভোটের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। আর এটা দিতে পারে কেন, সেটাও বলছি। দেখুন, আপনি নিজেও যদি ব্যক্তিগতভাবে কাউকে প্রতিশ্রুতি দেন যে তুমি আমার জন্য এই কাজটা করো, আমি তোমাকে এই পারিশ্রমিক দেবো। আমরা লেবার খাটাই না, লেবার খাটাই, নানান পদের কাজ করাই,
চুক্তিভিত্তিক কাজ, যেমন আপনি এখানে কাজ করেন, আপনি কম বেশি এটার সাথে টাকা পয়সা জড়িত আছে, বেতন ফর্মে নেন বা পর্ব ফর্মে নেন, আপনি না পাইলে 2-3 পর্ব না পেলে আপনি কিন্তু আর আসবেন না, এবং আপনি তখন বলবেন বিশ্বাস ভঙ্গ করেছেন। ইভেন বড় আকার হইলে আপনি মামলা পর্যন্ত করেন। কিন্তু বাংলাদেশের ইতিহাস, আমি পৃথিবীর অন্যান্য দেশটা আনবো না, আমি বাংলাদেশের কথা বলবো, রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ভঙ্গ করাটা একটা ফ্যাশন হয়ে গেছে এবং এটা কোনো কৈফিয়ত নাই। আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলে কি আসে যায়? ব্যক্তি পর্যায়ে কোর্টে যত মামলা হয়, প্রতিশ্রুতি ভঙ্গের মামলা আছে লক্ষ লক্ষ। তাহলে রাজনীতিবিদরা যে প্রতিশ্রুতিটা দেয় সেটা যদি ভঙ্গ করে, সেই মামলার বিধান কোথায়? এবং এই যে কোনো বিধান নাই, তাই তারা মিথ্যার ফুলঝুরি এবং এই প্রতিশ্রুতি দিতে পারতেছে। আমি সম্ভাবনাময় দল এখন তারেক জিয়ার, মানে আমি দেখতেছি যে সেই হিসাবে সমস্ত মিডিয়াও তার দিকে ঘুরে গেছে। তো সেই হিসাবে আমি মনে করি তার এই ওনার কি প্ল্যান আছে দ্যাট ইজ আমার কাছে ইম্যাটেরিয়াল, কিন্তু ওনার যে প্রতিশ্রুতিগুলো ওপেন হয়েছে, সেই ওপেন প্রতিশ্রুতিগুলো আপনি কিভাবে পূরণ করবেন অন্যান্যদেরকে হ্যাম্পার না করে, সেটা আপনার ব্যাখ্যাটা খুবই জরুরি। তা নাহলে আপনার শুধু প্রতিশ্রুতি ভোট পাওয়ার জন্য খুব বড় সহায়ক হবে বলে আমি মনে করি না। আর আপনার সব স্বার্থ কিন্তু ম্যাটেরিয়ালাইজ হয় টাকা দিয়ে। তারেক রহমান সাহেব আমার সকালে বিকালে পিঠ পোছাইতে থাকুক, আমি খুব ভালো লোক, আমি খুব মেধাবী লোক, আমি খুব জ্ঞানী লোক, এতে আমার পেট ভরবে না। একটা পর্যায়ে মনে হবে ওনার কাছ থেকে আমার কিছু পাওয়া দরকার, এরকম মনে হবে। তো এখন আপনি দেখবেন অতি মাত্রায় প্রশংসা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই মিডিয়াটা টোটালটা তার বিরুদ্ধে ছিল বিগত 17 বছর। সে জেল খাটলো, জেল খাটার পরে কারাগারে, তাহলে করোনার মধ্যে তৎকালীন সরকারের করুণায় মুক্তি, মানে ভাষাটা ছিল এরকম। এত বড় সংগঠন, এত বড় বিএনপির দল কিছুই করতে পারেনি, গল্প মুখে যতই করুক। আমি সেদিন এক চ্যানেলে বলতেছিলাম যে তারেক রহমান সাহেব 16 বছর বহির্বিশ্বে কি করছে। একজন উঠে আমাকে বলল উনি সমস্ত কর্মীর সাথে যোগাযোগ, আমি সেইটা মিন করিনি। আমি মিন করেছি, আপনি দেখেন আজকে আওয়ামী লীগ মাত্র 17 মাস 18 মাস। কয়েকদিন আগে আব্দুল মোমেনের ইন্টারভিউ কিন্তু খুব আলোচিত। সে বলতেছে যে আমরা কিন্তু বিদেশে বসে নাই, আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যোগাযোগ রাখছি, লেখালেখি করছি যে আমাদেরকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে না। আমি সেই কথাটা মিন করছি। গত 17 বছরে আমরা কিন্তু তারেক রহমান সাহেবের কাছ থেকে সেটা প্রত্যাশা করছিলাম। তিনি না বললেও যোগাযোগ তো করেছেন, তার জোটের না তার দলের সাথে যোগাযোগ ছিল। আমি বলছি আন্তর্জাতিক ফোরামটায়, মানে 17 বছর সাফার করছি, ওই অর্থে আমি বলছি। উনি আন্তর্জাতিক ফোরামে কিন্তু এরকম, উনি না শুধু, আরো লোক বহির্বিশ্বে ছিল, মানে কেউ পালায় গেছে বা গুম করা হয়েছে, তারাও কিন্তু ওই ফোরামে, আন্তর্জাতিক ফোরামে, ওই আব্দুল মোমেন যেভাবে বলতেছে আমরা কিন্তু এখানে করতেছি, আমরা সেমিনার সিম্পোজিয়াম করতেছি, আন্তর্জাতিক ফোরামের কথাটা বলছি, উনি করেননি, করতে পারেন নাই। কেন পারেন নাই সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, তাইলে হয়তো 17 বছর সাফার করা লাগতো না। এই জায়গাটা আমি একটি প্রশ্ন করতেই চাই যে আমাদের দেশে রাজনৈতিক যে পরিবর্তন বা রাজনৈতিক এস্টাবলিশমেন্টের জন্য কি আন্তর্জাতিক ফোরাম বেশি গুরুত্বপূর্ণ নাকি দেশীয় জনগণ বেশি? না, ওটা যদি আপনি বলেন তাহলে তো আবার ভিন্ন প্রশ্ন আসে যে কেন তাহলে ঘুরে গেল মিডিয়া, সেই প্রশ্নটা কিন্তু আবার আসবে। হ্যাঁ, আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স যে ব্যাপার না আবার ব্যাপার, কোনোটাই আপনি বলতে পারবেন না। আওয়ামী লীগ সরকার যখন পতন হলো তখন কি বললো, আমি সেন্ট মার্টিন দেই নেই বলে চলে যেতে হলো। এটা আগে থেকেই তিনি বলছিলেন। তার আগে ইউনূস সরকার বসার পর বললো আমেরিকা তাকে বসাইছে। এই কথাগুলা কিন্তু আছে। যেহেতু আছে, নাম্বার 1, আবার গ্লোবাল ভিলেজের মেম্বার আমি, আপনি বিশ্ব বাদ দিয়ে চলতে পারবেন না। এখানে আমেরিকার রাজনীতিতে চায়না যাতে বসতে না পারে, আবার আমেরিকা ইন্ডিয়ার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, দুজনে মিলে চায় চায়না যাতে না বসতে পারুক। আবার যদি এখানে ইন্ডিয়া আউট হয়ে যায় একেবারে, সেটা ইন্ডিয়া, বাংলাদেশের চারদিকে ইন্ডিয়া বসা আছে, এবং তার জন্য ক্ষতিকর। এই রাজনীতি থাকবে, ভূ রাজনীতি থাকবে, ইনফ্লুয়েন্স কতটা থাকে সেটা সেকেন্ড কোশ্চেন। কিন্তু ওই জন্য আমি বলছি যে আন্তর্জাতিক ফোরাম একটা ফ্যাক্টর। আজকে তো নিউজ কি আপনার কি জানি টাইম ম্যাগাজিনে সেটা তো ফ্যাক্টর। তা আপনি যদি এইটার মূল্য দেন, তা আলোচনার মূল্য দিবেন না কেন? গত 16-17 বছর আলোচনা হয়নি, উনি করেন নাই বা করতে পারেন নাই, সেটা ভিন্ন আসপেক্ট। প্রত্যাশা করতেছিলাম করা উচিত ছিল, তাহলে তো 17 বছর সাফার করতে হতো না। আমি সেই আঙ্গিকে বলছি, আওয়ামী লীগ ঘুমিয়ে নাই, হয়তো ওনারা কি করছেন, ঘুমিয়েছিলেন। যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। এখন আসেন যে জায়গাটা বলছেন মিডিয়া। এই যে মিডিয়া, আমরা আজকে যদি মিডিয়ার দিকে তাকাই, তাহলে মিডিয়া কিন্তু জাস্ট ইউ টার্ন নিছে। অর্থাৎ আপনি যদি 2004-এর গ্রেনেড হামলা মনে থাকে, গ্রেনেড হামলা হইল, ক্ষমতায় কারা? বিএনপি। পত্রিকায় কি লিখে ফেললো যে এই গ্রেনেড হামলা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান করেছে। কিসের ভিত্তিতে লিখছিল?
পুলিশ রিপোর্ট হয় নাই, তদন্ত হয় নাই, কিছু হয় নাই, লিখে দিল। লিখে দিছে তো দিছেই, এবং সেটা চূড়ান্তভাবে চলেছে। সেই তার আজকে রিভার্স এবং প্রশংসায় পঞ্চমুখ। একটা আলোচনায় গিয়ে দেখলাম ডেইলি স্টারের এডিটর উনি কি জন্য বলছেন ভূগর্ভস্থ লেয়ার 78 বা 80 মিটার দেবে গেছে জলের লেয়ার। তখন তারেক রহমান সাহেব বললেন না 600 ফিট, এই ধরনের একটা কথা বলছেন। তখন আবার ডেইলি স্টারের মালিক বললেন যে বললেন যে হ্যাঁ আপনি আমার চেয়ে ভালো জানেন। আচ্ছা, এখন এই যে আপনি আমার চেয়ে ভালো জানেন, ডেটা রাইট না রং সেই বিতর্কে যাচ্ছি না। এটাও কিন্তু এক ধরনের, মনে করেন যদি মাহফুজা নাম কারেক্ট থেকে থাকেন, উনি কি বললেন যে আপনি কারেক্ট, আপনি আমার চেয়ে বেশি জানেন। যদি মাহফুজুর রহমানেরটা কারেক্ট হয়ে থাকে, মাহফুজ আনামেরটা, তাহলে তার বলা উচিত ছিল ইয়েস স্যার, আসলে না স্যার আপনি হয়তো ইনফরমেশনটা রং আছে, আমারটাই কারেক্ট, এটুকুই বলতে পারেন নাই। এটা কেন বলছি? এটাকে বলে ওয়েলিং এর ধরন। এই যে ওয়েলিং এর ধরন, এই যে রিভার্স হয়ে যাওয়াটা এবং অতি প্রশংসা করাটা, সেটাও কি মনে করেন এই বিএনপির জন্য খুব ভালো হচ্ছে? আবার অতি নেগেটিভ যদি আপনি বলতে থাকেন কারো বিরুদ্ধে, সেটাও কি খুব ভালো হচ্ছে? আমি বলতে চাচ্ছি, এই যেই কথাগুলো আমি বলছি, মিডিয়ারও সেই কথাটা বলা উচিত যে মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনি কৃষি কার্ড দিবেন, এই কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, আসলে একটা ব্যাখ্যা দরকার। না এই যে ধরেন এটাও তো একটা গণমাধ্যমের মাধ্যমে তার কাছে যে এই না কিন্তু এটা তো বলছে না, আমার কথা তো ওইখানে, এই কথাটা তো বলছে না গণমাধ্যম। হ্যাঁ, এই যে ধরেন ওপেন ফোরামে আপনার মাধ্যমে আমি বললাম গণমাধ্যমের মাধ্যমেই যাচ্ছে না যাচ্ছে, সেটা আপনি অ্যালাউ করছেন, কিন্তু এটা তো দায়িত্বশীল যারা, তাদের তো বলা উচিত। ওই জন্য বললাম যে এই মিডিয়া এমন তারেক রহমান সাহেবের প্রশংসা করতেছে, ইনফ্যাক্ট তাদেরকে সবাই চেনে, সে কোন ঘরনার। একটা বাম ঘরনার লোক যদি সকাল বিকাল তারেক রহমান সাহেবের প্রশংসা করে, মানায় না। আজকে ইনু সাহেব যদি থাকতো বাংলাদেশে, আমি ওপেন থাকতো, সেও কিন্তু তারেক রহমান সাহেবের প্রশংসা করতো। কেন করতো? ঘুরে গেছে সব, ঘুরে গেছে। মানে আমরা কি নির্বাচনের আগেই বলতে পারি যে তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় আসছে? আমি ক্ষমতায় আসা, এটা মানে কেন ঘুরে যাওয়াটা, ঘুরে যাওয়াটা কেন সেটি তো বলতেছি। কেন ঘুরে গেলেন? আচ্ছা, কেন ঘুরে গেলেন? এখন আপনি ঘুরে গেলেন, আজকে তারেক রহমান সাহেব, আমরা অবশ্যই মিডিয়া লিখবে যে তারেক রহমান সাহেব বক্তব্য দিচ্ছেন, এখন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই। এই যেমন দেখেন, এই যে আওয়ামী লীগ প্রসঙ্গটা আমি কেন বলছি, যখন এই পট পরিবর্তন হইল, শেখ হাসিনাকে সরাই দেওয়া হইল, শাহাবুদ্দিনকে যখন সরাইতে যাওয়া হইল, তখন কিন্তু আজকের এই বিএনপি বলছিল যে তাকে সরালে সাংবিধানিক সংকট তৈরি হবে। এটা কারেক্ট না। আচ্ছা, কিন্তু তাকে সরানো হয় নাই। কেন সরানো হয় নাই সেটার খেসারত আমরা দিচ্ছি এখন। কি খেসারত দিচ্ছি? আপনি একটা দেশে রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকার দুই মেরুর, একজন আওয়ামী বিরোধী, ইউনূস সাহেব তো আওয়ামী লীগের পক্ষের না, আওয়ামী বিরোধী, আর একজন আওয়ামী লীগের পক্ষে। কিন্তু ইনঅ্যাক্টিভ এখন, ইনঅ্যাক্টিভ বলতে কিছু নাই, তার আন্ডারে তিন বাহিনীর প্রধান সে। আচ্ছা, তিন বাহিনীর প্রধান সে, তাহলে তার বক্তব্যের গুরুত্ব, তিন বাহিনীর প্রধান যদি মনে করে আমি প্রেসিডেন্টের প্রতি লয়াল থাকবো, কথার কথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি লয়াল থাকবো না, বলছিল আওয়ামী লীগ ব্যান্ড করবে। তখন তিনি কি বলছেন? এবং এনসিপিরও দুই নেতা গিয়েছিলেন, তখন আমাদের অ্যাটর্নি জেনারেল কি বললেন? একটা আদর্শকে এইভাবে নিষিদ্ধ করা যায় না বলে রিটটা হয় নাই, আলটিমেটলি ফিরিয়ে দিলেন। তাহলে এটা কার পক্ষে গেল? আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগকে টিকিয়ে রাখলো। তারপরে কিন্তু যখন হাসনাত আব্দুল্লাহ গংরা যখন ব্যান্ড করার জন্য সরকারকে প্রচন্ড চাপ দিতেছিল, তখন বিএনপির কাছ থেকে প্রত্যাশা করছিল, বিএনপি কি বলেছিল যে মানে এভাবে আপনার রাজনৈতিক আদর্শকে বন্ধ করা যায় না, এটা জনগণের সিদ্ধান্ত, আমরা এগুলো চাই না। তারা কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। আপনি খোলেন, পত্রিকা খোলেন, তারা বলছে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। বাট আপনি তো ব্যান্ড করবেন দলটাকে, ওই মুহূর্তে দলটাকে ব্যান্ড করা ছিল জরুরি। আচ্ছা, করেননি। না করায় কি হয়েছে আজকে আপনি বলেন? এখন এটার খেসারত কি? তাহলে না করার কারণে কি হয়েছে? সরকার বাধ্য হয়ে দুই দিক রাখলো। দুই দিক কোন দিক? এনসিপি চাচ্ছে ব্যান্ড করা, আর বিএনপি চাচ্ছে কৌশলী যে ব্যান্ড করতে না, ব্যান্ড এখনই না, এক, আর দুই নম্বর দলীয় কারণে এইভাবে ব্যান্ড, এটা জনগণের সিদ্ধান্ত, ইত্যাদি ইত্যাদি বলে এটাকে পাশ কাটিয়ে যাওয়া বলে। আর জামাত ছিল সাইলেন্ট। তাহলে ফাইনালি ইউনূস সরকার কি করলো? দল ব্যান্ড করতে পারলো না, কিন্তু কার্যক্রম স্থগিত। তার মানে কি দুই দিক রাখলেন? একদিকে দল ব্যান্ড করলাম না, তার মানে বিএনপিকে রাখলেন, বিএনপির চাওয়াটাকে গুরুত্ব দিলেন। আবার এনসিপি চায় নাই ব্যান্ড করতে, সেখানে ওনারা কি বললেন যে
আমরা কার্যক্রম নিষিদ্ধ করলাম, দুই পক্ষের একটু খুশি রাখলেন। বাট ইনফ্যাক্ট আওয়ামী লীগ ব্যান্ড হওয়া দরকার ছিল এবং এটাকে সহযোগিতা করলো বিএনপির কারণেই সেদিন ব্যান্ড হয়নি। আর ব্যান্ড হয়নি বলে আজকে এই কথাটা আসছে। জি। যে দলটা ব্যান্ড নয়, সে দলটা 25% 30% লোককে রিপ্রেজেন্ট করে, তারা কেন ভোট বিবর্জিত থাকবে, ভোট বঞ্চিত থাকবে, এই কথাটা আসতেছে। আপনি বলছিলেন পক্ষ বিপক্ষের কথা, দুই পক্ষ, কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে এই রাজনৈতিক দলগুলো মিত্র হিসেবে কাজ করেছে, জোটবদ্ধ ছিল। এখন নির্বাচনের প্রয়োজনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে আমরা দেখছি সেটি সংঘর্ষ হয়ে প্রাণহানি পর্যন্ত ঘটছে। এটি কেন? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে কি জানেন, বাংলাদেশের রাজনৈতিক দলের আইডিওলজি বলতে কিছু নাই। আচ্ছা, আপনার ক্যাটাগরিক্যালি দল আনার এখানে দরকার নাই। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, যে আপনি দেখেন এই নির্বাচনের নামে কি হচ্ছে। প্রথমত দুইটা জোট হইছে। জোট হওয়াটা অপরাধ না, জোট হতে পারে, বাট জোট বিফোর ইলেকশন, জোট আফটার ইলেকশন, এটা আবার পার্থক্য আছে। সাধারণত জোট আফটার ইলেকশন হয়, যে সিট কম পাইলে একটা মোর্চা বানাইয়া, যেমন ভারতে আছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এটা ভোটের পরে হয়েছে। কেন? যে আমরা সরকার গঠন করি, সরকার গঠনের প্রয়োজনে মোর্চা হয়েছে, এবং সেখানে কতগুলা কমন আইডিওলজি থাকে, সেইগুলোর জন্য হয়, নট ফর অল। যেমন আমার ফরেন পলিসিতে আমরা একমত, আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে একমত, আমার দেশের বাজেট কিভাবে, এইগুলো নিয়ে, এই কতগুলো জিনিসে একমত হইলে আমরা, এখন দেশের সার্বভৌমত্ব তো সবাই একমত হয়, এরকম সেটা হতে পারে, সেই হিসাবে জোট হয়। কিন্তু আমার এখানে কি হচ্ছে দেখুন, যেমন ধরুন বিএনপির জোট, সেখানে কি হয়েছে, আবার এনসিপির জোট করছে। বিএনপির জোটে কি হয়েছে, বিএনপির জোটে ভালো করে লক্ষ্য করে দেখেন, এক বিএনপির ভোট ছাড়া অন্য কারো ভোট নাই। অন্য যে সমস্ত দলগুলা যোগ দিছে, এগুলা ভোট নাই, এগুলা বিএনপির দয়ায় পাশ করে আসবে। এবং এটা হলো এই সাইড। আবার যদি এনসিপির দিকটায় যান, সেখানে দেখবেন কম বেশি এনসিপিরও কিছু ভোট আছে, জামাতের ভোট আছে, অন্যান্য ইসলামী দলগুলো আলাদা আলাদা প্রত্যেকের কিছু ভোট আছে। অর্থাৎ সবাই ভোট ওখানে একত্র হবে, কিন্তু এখানে বিএনপির ভোটের উপরে নির্ভরশীল সবাই। এটা যেমন আমার কাছে একটু বিএনপির জন্য খুব ভালো উপকার হয়েছে বলে আমার কাছে মনে হয় নাই। কারণ তারা তো কিছু নেতা পেয়েছে, নেতা পেয়ে সেটা নেতা, আমি যে কালকে একটা পার্টি বানাই, আমি যে নেতা আর বিএনপি দলে জোটে জেনে ইকুয়াল স্ট্যাটাস। আচ্ছা, সেই আপনি দেখেন না, নেতার প্রেসিডেন্ট পাবেন তো সেক্রেটারি খুঁজে পাবেন না, সেক্রেটারি পাবেন তো প্রেসিডেন্ট খুঁজে পাবেন না। আমি বলছি সেই জায়গাটা আপনার তো ভাইস ভার্সা, তার কিছু পাইতে হবে। বিএনপি ওখান থেকে কি পাচ্ছে? বিএনপি হয়তো শুধু ক্রিটিক্স, মানে সমালোচক কমাবেন, এইটা হইতে পারে, হ্যাঁ আমাদের বিরুদ্ধে কথা বলে, এইটা। সুতরাং সেই হিসাবে বিএনপির যে খুব লাভবান কিছু হয়েছে, সেটা আমার কাছে মনে হয় না। এখন আসেন, যে আলোচনা আমরা করতেছিলাম ইউটার্ন, রাজনীতির নামে আপনি ইউটার্ন করলেন। যেমন ধরেন, কোনো দোষ বলছি না কিন্তু আমি, কেন যেটা হয় রাজনীতিতে, যেমন জিয়া রহমান সাহেব শাহজিউর রহমান সাহেবের মন্ত্রী বানাইছিলেন প্রধানমন্ত্রী, তার মানে জামাতকে অনেক আগের থেকেই তাদের সাথে একটা যোগাযোগ বা একটা সহাবস্থান আছে। জিয়াউর রহমান কিন্তু এসে মিডল ইস্টের সঙ্গে তার যে যোগাযোগ বা ইসলামিক যে সবই করেছেন, এবং উনি মেয়াদও খুব কম পাইছেন, হয়তো পাইলে আরো বেশি করতে পারতেন। আবার তারপর যখন বেগম খালেদা জিয়া আসলেন, উনিও কিন্তু জামাতকে নিয়ে জোট বানাইছেন, মন্ত্রী হয়েছে। আমি বলি তারা হয়তো রাজনৈতিক প্রয়োজনে করছেন, কিন্তু আমি সাদামাটা চোখে যখন দেখব, তখন মনে হয় না এদেরকে তো দরকার জোটের জন্য করেছেন। আবার আওয়ামী লীগও কিন্তু জামাতের সাথে নিয়ে আন্দোলন করেছে। ঠিক আপনি সেখান থেকে যখন একদম রিভার্স হয়ে গেলেন, রিভার্স হয়ে গিয়ে, যেমন ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, 2001-এ যখন বিএনপি আর জামাত একত্র হয়ে আন্দোলন করে, তখন আওয়ামী লীগ কিন্তু বয়ান সবসময় ছিল এইটাই, যে আমি স্বাধীনতার পক্ষের শক্তি। তাহলে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আওয়ামী লীগের এখনো কেউ ডিনাই করে না। আমি যদিও পছন্দ করি না, তার সেটা ফেরিওয়ালা ছিল। ইনফ্যাক্ট স্বাধীনতার পক্ষের শক্তির মতো কাজ উনি করেন নাই। কিন্তু স্বাধীনতার পক্ষের যে ন্যারেটিভটা তাদের ছিল, তার সাথে বিরুদ্ধে তো বিএনপি এবং জামাত দুইজনে জোট হয়ে নির্বাচন করে তারা পরাজিত করলো। তাহলে স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করলো, স্বাধীনতার বিপক্ষের শক্তিকে সাথে নিয়ে বিএনপি। সেটাও তো সুন্দর নয়। বাট আপনি যদি বলেন রাজনৈতিক প্রয়োজনে, আপনাদের ব্যাপার। স্বাধীনতার পক্ষের যদি পক্ষে না থাকে, আরেকটি কি বিপক্ষেই হতে হবে, নাকি নিরপেক্ষ হতেও পারে? হতে পারে, কিন্তু আপনি যখন স্বাধীনতার বিপক্ষের শক্তি বারবার এই ন্যারেটিভ 53 বছর যখন চলছি, সে তো দুর্গন্ধযুক্ত, তাকে কেউই নিতে পারবেন না, তাকে স্পর্শই করবেন না, টাচই করবেন না। একবার তাকে নিবেন, আবার তাকে ছেড়ে দিবেন, এটা তো কোনো আইডিওলজি হতে পারে না। দ্যাট ইজ মাই থিওরি। আজকে আবার আপনি আওয়ামী লীগ যখন ন্যারেটিভ দিল দীর্ঘ 14-15 বছর স্বাধীনতার পক্ষের শক্তি, তখন কিন্তু অন্য কোনো দলের থেকে এই ন্যারেটিভ ছিল না।
সেই ন্যারেটিভটা আজকে বিএনপি দিচ্ছে। আমি অপরাধ ধরছি না, কিন্তু আপনি সেই ন্যারেটিভটা দিচ্ছেন। সেই ন্যারেটিভটা দিয়ে আবার টোটাল জামাতের বিরুদ্ধে ইউটার্ন নিলেন। এতে আপনার লাভ হইল কি? লাভ হয়েছে। লাভটা কি? আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করত সেটা সব আপনার পক্ষে চলে আসছে। সেই প্রথম আলো, সেই ডেইলি স্টার, উদিচি, ছায়ানট সবাই কিন্তু আপনার পক্ষে কথা বলছে এবং সব চ্যানেল ঘুরে গেছে। এই যে ঘুরে যাওয়াটা ইউটার্ন নিলেন, এই ইউটার্নটা নিলে আপনার পরিবার সেটা কিভাবে দেখছে? পরিবার বলতে আমি বিএনপি পরিবার মিন করছি। তা বিএনপি পরিবার যদি আপনি বলেন যে আপনার সিদ্ধান্তটাই পুরা বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপি সেটাকে মেনে নিচ্ছে মনে প্রাণে, যদি এই হয় তাহলে তো আরেকটা প্রশ্ন এসে যাবে যে ওই যে জুলাই সনদে যে স্বাক্ষর করছিল সেটাও তো বিএনপির সকলের পক্ষে স্বাক্ষর করছিল, হানা ভোটে যাচ্ছি কেন? আচ্ছা, সেটা পরের চ্যাপ্টার। তার মানে এই যে ইউটার্নটা নিলেন তাতে আপনার ওই বিষয়গুলো হয়তো পাইছেন, প্রথম আলোর সমর্থন, মিডিয়ার সমর্থন। আলটিমেটলি কিন্তু বাংলাদেশের মিডিয়া বা কালচার জগৎটা আমার দেখা মতে আওয়ামী লীগ দ্বারাই বা আওয়ামী লীগের পক্ষপাতিত্বই করত। সেটা ঘুরে যখন এখানে আসছে ইউটার্ন নিয়ে, আপনিও ইউটার্ন নিয়েছেন আদর্শগতভাবে ওই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে, এবং জামাতকে যেমন ফখরুল ইসলাম আলমগীর এক জায়গায় বলছেন যে কি বলে, নির্বাচনের পরে আমরা না, জামাত ভোট চাইতে পারে, ভোট চাওয়ার সময় বলবে আমরা 71-এর জন্য ক্ষমা প্রার্থী এবং আমাদেরকে ভোট দেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এটা মানে হচ্ছে এই জায়গাটায় চলে গেছে, কৌশলটা তাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি রিভার্স স্ট্যান্ডটা নিলেন, এই রিভার্স স্ট্যান্ড নেওয়ায় আপনি গেইন করলেন কি? যেটা বললাম যে আপনি সমস্ত সমর্থকরা কি খুশি আপনার উপরে? আপনি তো সেটা জানেন না, সেই জরিপটা আপনার কাছে নাই। এই জায়গাটা যদি আমি একটু জানতে চাই, আপনি হয়তো মিডিয়ার সাপোর্ট পাচ্ছেন, 5টা ভোটার আপনার কাছে আসতে পারে, কিন্তু আপনার ঘরের থেকে যদি 10 জন বের হয়ে থাকে তাহলে তো আপনার লস হচ্ছে। হ্যাঁ, তো এই হিসাবটা প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকা দরকার। যদি বলি আমি থাকার জন্যই বলছি, হ্যাঁ, যদি বলি বিএনপি জামাত একসঙ্গে ছিল, এরপরে 5 আগস্টের পরে বিএনপি ইউটার্ন নিয়ে মানে জামাত থেকে সরে এলো নাকি জামাত সরে গেল, বা এই জায়গাটা আপনার কি বিশ্লেষণ? আমি ওই যদি আপনি 5 আগস্টের পর থেকে ধরেন, 5 আগস্টের পর থেকে তো যতক্ষণ পর্যন্ত নির্বাচন ব্যাপারটা এস্টাবলিশ না হয়েছে অতক্ষণ পর্যন্ত তো এই ঘটনাগুলো বললাম যে ওই ঘটনাগুলো ঘটছে। রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় নাই, আওয়ামী লীগকে ব্যান্ড করতে বিএনপি দেয় নাই, এই যে কথাগুলো আসে এগুলো তখন চলমান ছিল। এই চলমান ছিল থাকতে থাকতে, এবং জামাত ছিল খুব কম কথা বলতো, সাইলেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে কথা বলে নাই। কিন্তু আমরা দেখেছি শিবিরের ছেলেপেলেরা তারেক রহমানকে নিয়ে যে বাজে স্লোগান দিয়েছে, সেগুলো তো অনেক পরের কাহিনী বলছেন আপনি। সেটা তারেক রহমান সাহেব আসার পর, সেটা তো অনেক পরে। দ্বন্দ্বটা শুরু এইখানেই কিনা? আমি দ্বন্দ্বের বিষয়ে আমি যাচ্ছি না। আপনি যদি বলেন দ্বন্দ্ব করে জামাত সরে গেছে, আমি ধরে নিলাম জামাত দ্বন্দ্ব করে সরে গেছে, আপনি যেতে দিলেন কেন? যদি আপনি মনে করেন, আপনি যদি মনে করেন যে তাকে সাথে রাখা দরকার, আপনি যেতে দিলেন কেন? আমার ভাই যদি আমার সাথে ঝগড়া করে, হ্যাঁ, তাহলে তো আমি তাকে ধরে রাখার চেষ্টা করব। চলে গেছে, যাও, ঠিক আছে, সেটা তো ভিন্ন কথা। আপনি তো যেটা আমি বলছি যে আপনি তো কাভারেজ দিতে চাচ্ছেন যে আমি যার সাথে যাকে নিয়ে মন্ত্রী বানাইলাম এখন তাকে আমি বলতেছি, সেটা আমি সেখানে যাচ্ছি না। বরং আপনি এখন যেটা করছেন, তাকে যখন প্রয়োজন তখন নিছেন। কারণ আপনার যে মাদার ফাদার, মানে আমি যদি দলের ফাদারও ধরি, জিয়া রহমান, উনি তো শাহাবুর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আচ্ছা, আমাদের বেগম খালেদা জিয়া, উনি তো 2জন মন্ত্রী বানাইছিলেন। কেন? সেই জন্য আমি বলছি সেখান থেকে আপনি ইউটার্ন নিছেন। সেই ইউটার্নে আপনি যে গেইনগুলো করলেন সেটা তো আমি বললামই। সেই গেইনটা কি? সেই গেইনটা উদিচি পাইলেন, ছায়ানট পাইলেন, প্রথম আলো পাইলেন, মিডিয়া জগৎ পাইলেন, সব পাইলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার ফাদার মাদারের আইডিওলজিতে যারা ছিল এই দলটার ভিতরে, তারা বিষয়টাকে কিভাবে নিচ্ছে? আপনি তো জরিপ করেননি। যদি সেই সেখান থেকে 40 জন সরে যায় আর এই নামে যদি 5 জন আসে উদিচির নামে, আলটিমেটলি তো আপনার লোকসান হচ্ছে। আমি সেটা বলছি, সেই জরিপটা করা দরকার। জি, সেই জরিপটি অবশ্যই করা দরকার। পাশাপাশি যে অস্থিরতা সহিংসতার যে আলোচনা করলাম, এর পাশাপাশি একটি আমি ইতিবাচকভাবেই বলতে চাই, জামাতের আমির বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে গিয়ে যে বলেছিলেন যে আমরা একসঙ্গে আবার কাজ করতে চাই, এতে অনেকে নির্বাচনের পরে জাতীয় সরকারের ইঙ্গিত দেখছিলেন। তো তারপরে আবার সহিংসতা সংঘর্ষ বাড়লো। এই যে প্রতিদ্বন্দ্বিতা আবার কাছাকাছি যাওয়া, এটা কি নির্বাচন কেন্দ্র করে, মানে যদি এক পক্ষ হয়ে যায় ভোটার যাবে না, এটা তো ধরেন অনেকগুলা বার্তা বহন করে। এক হতে পারে জামাতের আমির সাহেব হয়তো মনে করছেন যে বিএনপি কি তাহলে ক্ষমতায় যাচ্ছে, যদি ক্ষমতায় চলেই যায়, যেতে পারে, তো আমরা তো অতীতেও তাদের সাথে আমাদের জোট ছিল, সুতরাং আমরা ওইভাবে কাজ করব। এটা অনেকটা এরকম ইঙ্গিত যে আপনাদের সাথে আমার সুসম্পর্ক ছিল, সেটাই যাতে থাকে 1 নম্বর। 2 নম্বর,
আবার যদি দূরদর্শিতা দেখি যে আওয়ামী লীগের যেহেতু বিএনপির কারণে ব্যান্ড করা যায়নি মনে করেন, তো ব্যান্ড করা যেহেতু যায়নি সেক্ষেত্রে ভাবতেছে যে বিএনপি ক্ষমতায় আসার পর, আমি কতগুলো কথা আপনাকে বলছি, ইভেন ফখরুল হাসান আলমগীর সাহেব কয়েকদিন আগে বলছে শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে রেখে গেছে, উনি থাকলে হয়তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতাম। মানে কথাটা আমার কাছে খুব অযৌক্তিক মনে হয়েছে। উনি কি আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাখছিল? না, এগুলো ইনডাইরেক্টলি আওয়ামী লীগ পুনর্বাসনের একটা গন্ধ পাওয়া যায়। তো এখন যদি জামাত এটা ভেবে থাকে যে আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, আওয়ামী লীগের যে গুণাগুণ চরিত্র, সেটা তো তারেক রহমান সাহেব 17 বছর ছিলেন না। আবার আজকে জামাতের আমিরের সাথে যদি বয়সের তুলনা করি, বয়স তো একটা ফ্যাক্টর। যেমন আমরা এনসিপিতে কি বলি, অভিজ্ঞতা নাই। তরুণদের তো তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর বাইরে ছিলেন, শুধু তার টেলিযোগাযোগ ছাড়া আর কি মাধ্যম ছিল, আর ফিজিক্যাল কয়টা লোক গেছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের চরিত্রটা হয়তো হাতে কলমে জামাতের আমির দেখে আমার কাছে মনে হয় হয়তো বা তারেক রহমান সাহেবকে সতর্ক করতে গেছে। আমরা অতীতে যেভাবে একসাথে ছিলাম, আমরা সামনে একসাথে কাজ করতে চাই, তাহলে আমার মনে হয় আমরা মজবুত থাকতে পারবো এবং এই ফ্যাসিবাদী শক্তিটা হয়তো সামনে মাথাচাড়া দিয়ে আসতে পারবে না। এটা হয়তো আমার মনে ইঙ্গিত করেছেন। পাশাপাশি ওনার বিজয়টাকে নিশ্চিত করেছেন যে তারেক রহমান সাহেব হয়তো ক্ষমতায় যাচ্ছেন। এগুলা কোনোটাই এটা আমি মনে করি খুব গঠনমূলক চিন্তা। সেক্ষেত্রে যদি আমরা পাশাপাশি থেকে কাজ করি, আমরা সব যদি একত্রে থাকি, প্রথম এটা প্রশ্ন আসবে বিরোধী দল থাকবে কে, সেটা আমি আলোচনায় আনতেছি না। বাট আমরা চাই যদি একসাথে থাকতে পারি, তাহলে কি হয়, অ্যাটলিস্ট 2-4 বছর যদি কাজ করতে পারি, তাহলে ফ্যাসিজমটা যাতে কোনোভাবে ফেরত না আসে, সেই চিন্তাটাও তার থাকতে পারে। কিন্তু ফ্যাসিজম তো আমরা জানি যে আসে যখন বিরোধী শক্তি না থাকে, একচ্ছত্র যদি ক্ষমতা কেউ পেয়ে যায়, তো সব দল যদি এক হয়ে যায়, কোনো বিরোধী শক্তি না থাকে, তাহলে আরো ফ্যাসিজমটা বাড়বে না কমবে? না, আপনার সব দল এক হওয়া মানে কি, আমি সাপোর্ট করছি না, বিরোধী দল থাকা দরকার। কিন্তু যদি রাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে কিংবা ফ্যাসিজম যাতে ফেরত আসতে না পারে সেই ব্যাপারে, ব্যাংকের টাকা লুট হবে না সেই ব্যাপারে, আয়নাগর থাকবে না সেই ব্যাপারে, বিডিআর হত্যা হবে না সেই ব্যাপারে, শাপলা চত্বরের লোক হত্যা হবে না সেই এই সব ব্যাপারগুলো যদি তারা ঐকমত্য থাকে, যে আমরা দল যে যাই করি, ক্ষমতায় যে যাই, যেভাবে যাই, পার্লামেন্টে যেভাবে থাকি, বাট এই কতগুলা জায়গায় একেবারে মানে ঐক্যমত্য থাকতে হবে। প্রয়োজনে এটা একটা বিশাল সিদ্ধান্ত হতে পারে জাতিগতভাবে, যে তুমি জামাত বিরোধী দলে থাকো, আমার বিরোধিতা করতে পারো এই বিষয় নিয়ে, ওই বিষয় নিয়ে, বাট ফ্যাসিজমের পক্ষে কোনো কথা হবে না। জি, এইরকম কতগুলা ভাইটাল জায়গায় ঐক্যমত্য হতেই পারে। ঐক্যমত্যের প্রসঙ্গ যখন আসছে, ঠিক এই সময় কয়েকদিন আগে দুই পক্ষের সংঘর্ষে একজন প্রাণও হারিয়েছেন। এই যে সহিংসতা চলছে, স্বাভাবিকভাবে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই প্রশ্নটি সামনে আসে কিনা? শোনেন, এটা তো ন্যাচারালি আসে, তবে বাংলাদেশের ইতিহাসে এরকম নির্বাচনের আগে সংঘর্ষ, মারামারি, হত্যা কিছু যে হয় নাই তা না। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের লেভেলেও 2-4 হত্যার ঘটনা ঘটছে। এগুলো কাম্য নয়। এখন প্রশ্ন হচ্ছে, এখন যেহেতু জামাত এবং বিএনপি দুই মেরুর গেছে, এখন মনে করেন কথার কথা, জামাতের অন্তর্কলহে যদি কেউ মারা যায়, তাহলে বলা যাবে যে বিএনপি মেরেছে। আমি কথার কথা বলছি, যে রাজনীতির মাঠে তদন্ত করে কি বেরোয় সেটা অনেক পরের ব্যাপার। এটা যেমন জামাতের কথা। আবার বিএনপির অন্তর্কলহ যদি লোক মারা যায়, তাহলে বলা যাবে যে জামাতে মেরেছে। আবার সত্যি সত্যি দুই পক্ষের সংঘর্ষে লোক মারা যেতে পারে, এগুলো হতেই পারে, এটা হয়। কিন্তু আমাদের যে অগোছালো প্রশাসন, মানে আমরা যেটা দেখতেছি, এই অগোছালো প্রশাসনের মধ্যে এগুলা হইলে কি হয়, মানে সামনে যদি আরো বেড়ে যায়, নিয়ন্ত্রণ করবে কারা সেটা আমি সন্দিহান। কারণ আমরা গত 5 আগস্টের পরে শুনেছি যে পুলিশের অস্ত্র লুট হয়েছে অনেক, সম্প্রতি শুনতেছি উদ্ধার হয়েছে, কিন্তু 60% উদ্ধার হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি বলে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে 2টা সারপ্রাইজিং ঘটনা আমার কাছে, যে পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে চলে যাবে, তারপর সেটা উদ্ধার হবে না 1.5 বছরেও, এটা আমার কাছে অবিশ্বাস্য ঘটনা, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশে আমরা থাকি, যত খারাপ পরিস্থিতি হোক, থানার ওসিরে ধমকাইয়া, সমস্ত পুলিশের ধমকাইয়া, কাইরা অস্ত্র নিয়ে চইলে যাবে, একেবারে নির্বিকার বৈশা থাকবে, এটাও আমার কাছে, মানে আমার সব জায়গায় আমার একটা, এই সমস্ত ক্ষেত্রগুলো অন্তত একটা ডাউট তৈরি। আপনি পারবেন দেশের মনে করেন একেবারে বিশ্রী অবস্থা, একেবারে গিয়েই আমরা 5 জনে মিলে গিয়ে ওসিরে ধমকাইয়া টমকাইয়া ওই এসপি অফিসে গিয়ে ধমকাবো, সম্ভব? ধরে নিলাম, তারপরে হয়েছে, তারপর লুট করে নিয়ে গেল, 1.5 বছর উদ্ধার হবে না। এখন সম্প্রতি যখন এই সমস্ত কথাগুলো বেশি উঠতেছে, অস্ত্র উদ্ধার হচ্ছে না, পত্রিকা কি সেজন্য আসতেছে তাও তো জানি না, একদিন হইল না, এখন হচ্ছে চট করে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলল যে এই অস্ত্র উদ্ধার না হলে ব্যবহার হবে না, তাহলে কোন আর কাস্টডিতে আছে এগুলা? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।
না ওই যে ডোবা নালায় ফেলে দিয়েছে বলে উনি জানলো কেমন ডোবানালা, তার তো একটা রিপোর্ট হইতে হবে। ওইকে রাষ্ট্রপতির সুপারিশক্রমে জনগণের দাবির ভিত্তিতে সংবিধানের একটা অনুচ্ছেদ মোতাবেক তাদেরকে বলছে যে হ্যাঁ এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা সরকার হতে পারে, এইটুক, এবং রাষ্ট্রপতি তাদেরকে ওত দিবে, এইটুক। এই তাকে কিন্তু বলা হয় নাই উনি কি কি কাজ করবেন, উনি কতদিন থাকবেন, কেউ কি বলেছিল? না। আচ্ছা, গণভবনে যেদিন ওত নেয় সরি, তখন কি কেউ বলেছিল ওনার মেয়াদ কতটুক? বলে নাই। উনি কি কি করবেন? বলেন নাই। সিদ্ধান্তটা অ্যাবসলুটলি ওনার। উনি আসার পরপর কি বলেন? তিনটা কথা: সংস্কার, বিচার, নির্বাচন। নির্বাচন। সংস্কার অল্প করলে ডিসেম্বর 25-এ নির্বাচন, বেশি করলে জুন 26-এ নির্বাচন। সলিড কথা এগুলা। এখন আসেন, উনি বিচার শুরু করছেন, সংস্কারের জন্য ঐকমত্য কমিশন বানাইছেন, ঠিক আছে? এই সংস্কার করতে গিয়ে 7-8 মাস পার করলেন। পার করলো কে? সবাই কিন্তু সরকারকে ব্লেম দেয়। সব রাজনৈতিক সেখানে আমি আসতেছি, সেখানে আমি আসতেছি। নির্বাচন কমিশন কার ইশারায় চলে? সরকারের। কেন? মানে এখন সরকারি ইশারা যদি চলে, তাহলে সরকারের আবার হা ভোটে পক্ষে কথা বলতে পারবেন না, এটা বলার ক্ষমতা তার আছে? আপনি যদি বলেন যে নির্বাচন কমিশন সরকারের কথায় চলে, তাহলে সেই নির্বাচন কমিশন সরকারের কেমনে বলে আপনি হায়ের পক্ষে কথা বলতে পারবেন? তার ঘাড়ে মাথা কয়টা? তার আগে বলেনি নির্বাচন কমিশন কার ইশারায় চলে। নির্বাচন কমিশনের কোন নির্বাচন নিয়ে মাতুব্বরি করার কথা? জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন।